ল্যাপটপটা অন করে ক্লাস শুরু করে দিই। আমরা লাস্ট ক্লাসে মেবি এক্সট্রা একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, তাই না? সেটা ছিল হচ্ছে ভয়েস চেঞ্জের বেসিক নিয়ে আলোচনা, তাই না? তাতে জি স্যার। আমি কিছু বেসিক রুলস বা স্ট্রাকচার যেগুলো সেগুলো পড়াই দিয়েছিলাম। এগুলো পড়ছো সবাই কম বেশি? স্যার আগের দিন ক্লাসে স্যার জানেন না আমার ওই কেটে গেছিল স্যার, আমি পরে ঢুকতে পারিনি স্যার। তখন স্যার দেখতে পেরেছিলাম না স্যার। আচ্ছা, ক্লাস রেকর্ড দেওয়া আছে, একটু দেখে নিও। হ্যাঁ, গত ক্লাসে স্টুডেন্টের প্রেশার ছিল, তো 100 জি ক্রস জি হয়ে স্যার, আমি যাচ্ছিল দেখেছি। অবাক হলাম ক্লাস যে কেটে রেকর্ড গুলো আছে স্যার। কোথায় দেওয়া আছে? ক্লাস রেকর্ডের লিঙ্ক পাওয়া যায়, একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে পাবো। গ্রুপে লিঙ্ক দেওয়া থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার আমার একটা কথা ছিল। হুম, স্যার, শুনতেছি। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তো তো আমি ওই জন্য আমি ক্লাসের লিঙ্কটা পাচ্ছি না স্যার, সব ডিলিট হয়ে গেছে। স্যার আরেকবার কি লিঙ্কটা দেওয়া যাবে স্যার? আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, ক্লাসের পরে হয়ে যাবে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাইলে আজকে আমরা রুলসে ফিরে যাই। হ্যাঁ, আমরা যেটা করতেছিলাম সেখানে চলে যাই। এখন আর অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা না। তো ওই বেসিকটা যেহেতু শিখে ফেলছি, এখন আমরা স্যার একটা কথা বলতে পারি? হুম, বলো। স্যার ওই যে আমি স্যার এই অনেক আগে দেখেছিলাম স্যার, 1-2 সপ্তাহ আগে, যে আমাদের নাকি স্যার কিছু এক্সাম হওয়ার কথা ছিল স্যার, এই যে বলেছিল যে এই মাসে হবে। স্যার ওইগুলো কি হচ্ছে স্যার, ওই এক্সাম গুলো? এক্সাম আমি আসলে শুরু স্যার। হয়েছে বলতে, হ্যাঁ, এক্সাম নেওয়া শুরু হয়েছে। এটা সামনের মাস থেকে একদম পুরো দমে চলবে। হ্যাঁ, সামনের মাসে আমরা হুম হুম। স্যার আমাদের সামনের ব্যাচে মাসে কি হচ্ছে স্যার এখন এক্সাম? এটা যখন হবে সব ব্যাচেই হবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা একটু একটা সিলেবাস কভার নেই, এরপরে পরীক্ষাগুলো নেওয়া যায়, বুঝছো? না না হলে না পড়ায় তো আসলে জি জি পরীক্ষাগুলো জি নেওয়া স্যার, যায়। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা নাম্বার 7 পর্যন্ত সম্ভবত শেষ করছিলাম, নিয়ম কানুন যেগুলো পড়ছি। সিন্স এর একটা নিয়ম ছিল যে সিন্স এর আগে এই টেন্স থাকলে পরে এই টেন্স হয়, তাই না? এখন আজকে আমরা তারপরে থেকে পড়ার চেষ্টা করব 8 নম্বর নিয়ম থেকে। 8 নম্বরেও সিন্স বা ফর যুক্ত যে সেন্টেন্স গুলো বেসিক্যালি, এইটা কিন্তু ওই যে ইয়ার টেন্সের জন্য যখন শিখছিলাম টেন্স, এর মধ্যে যেটা একটা টেন্স ছিল সেটা হচ্ছে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার। সব সবাই ক্যামেরা অফ রাখবা, ক্যামেরা গুলো সবাই অফ রাখতো। ঠিক আছে। 8 নম্বর নিয়মে যেটা বলতেছিলাম যে সিন্স বা ফর যুক্ত বাক্য যখন পাই, ওই যে তোমার সিন্স ফর এর পরে টাইম উল্লেখ থাকে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্স গুলোতে আমরা হচ্ছে আহ, এটা পেয়েছিলাম যে সিন্স অথবা ফরের পরে সময় উল্লেখ থাকে, তখন এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এটাই, সিন্স অথবা ফরের পরে সময় উল্লেখ থাকলে তুমি কিভাবে ভার্বটাকে ইন্ডিকেট করবা, কারেক্ট করবে, খেয়াল করো। টাইমটা কিরকম আসছে সেটার উপর ডিপেন্ড করে তোমাকে টেন্সটাকে চিনতে হবে। যেমন ধরো, এই যে এখানে দেখো, ইট রেইন সিন্স মর্নিং। আচ্ছা, ওই যে সিন্স মর্নিং, সিন্স এর পরে একটা সময় উল্লেখ আছে, তাহলে এটা কোন টেন্স? স্যার পাস্ট ইনডিফিনাইট টেন্স স্যার। আরে, কিভাবে? সিন্স এর পরে সময় উল্লেখ থাকলে, সিন্স অথবা ফরের পরে সময় উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। টেন্স পারফেক্ট। হবে। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা সিন্স এর পরে মর্নিং আছে, তো এটা প্রেজেন্ট সময় বোঝাচ্ছে, তো এটা জি। হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেই নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো এই যে হ্যাজ বিন রেইনিং, ভার্বটাকে এভাবে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে দেখো, একটু জুম করি। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, এই যে ইট রেইন সিন্স লাস্ট মর্নিং। তাহলে সিন্স এর পরে এখানে দেখো লাস্ট মর্নিং সময় উল্লেখ আছে।
লাস্ট কথাটার অর্থ কি, বা লাস্ট পাস্ট থাকলে স্যার, কোন টেন্স হয় আমরা গত। শিখছিলাম না? হ্যাঁ, জি পাস্ট ওই স্যার, যে পাস্ট। পাস্ট হ্যাঁ টেন্স। প্রথম নিয়মগুলো ছিল যে লাস্ট কথাটাও যখন থাকে তখন এটা পাস্ট টেন্সে চলে যায়। পাস্ট তো এখন লাস্ট মর্নিং মানে হচ্ছে গতকালের সকাল, এরকম। তাহলে এটা হচ্ছে গত বা অতীত সময় নিয়ে কথা বলতেছে। তো সিন্স এর পরে অতীত কোনো সময় নিয়ে কথা হচ্ছে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা নিয়ম শিখছি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে ইট হ্যাড বিন রেইনিং। আচ্ছা, আবার দেখো ইট রেইন সিন্স নেক্সট মর্নিং, এই নেক্সট কথাটার মাধ্যমে বুঝাইছে আগামী, তাই না? আগামী। আগামী, তাহলে হ্যাঁ। ভবিষ্যৎ। এখানেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই সূত্রে কি হয় দেখো, ইট সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাই না? তাহলে ইটের পরে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি রেইনিং। এটা বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা বিষয় আছে, এখানে দেখো ফর দ্বারা একটা টাইম উল্লেখ আছে, ঠিক আছে? যে উই লার্ন ইংলিশ ফর অ্যান আওয়ার, মানে আমরা 1 ঘন্টা ধরে ইংলিশ শিখছি, এটা। এখন এটা তোমার যে কোনো টেন্সেই করা যায়। হ্যাঁ, তুমি যদি বলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবো সেটাও কারেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবো সেটাও কারেক্ট, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করলে সেটাও কারেক্ট। ঠিক আছে, কারণ এইখানে আহ কোনো সময় ওভাবে স্পেসিফিক্যালি বলা নেই। যেমন প্রথম সেন্টেন্সটা এখানে ছিল যে এখানে যদি অ্যাডমিশনের আমি বাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতাম তাও হইতো, এটা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করতাম তাও হইতো, মানে প্রথম সেন্টেন্সটাই তিনটাই কারেক্ট, বাট আমরা প্রেজেন্টে করছি আর কি বোঝানোর জন্য। আর কিন্তু এই দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু পাস্ট করতেই হবে, তৃতীয় সেন্টেন্সে কিন্তু ফিউচার করতে হবে। এবং এই যে এখানে দেখো ফর দ্বারা জেনারেল একটা টাইম উল্লেখ আছে, ফর অ্যান আওয়ার। এখন কোন আওয়ার সেটা তো আর আমরা জানি না, 1 ঘন্টা ধরে, সেটা ভবিষ্যতেও 1 ঘন্টা হতে পারে, অতীতেও 1 ঘন্টা হতে পারে, বর্তমানেও 1 ঘন্টা হইতে পারে। কথা বুঝছো? তো এই জায়গাতে তোমরা হচ্ছে যে কোনোটাই করতে পারো। তো এখানে যখন এরকম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কোনো সময় উল্লেখ থাকবে, সেটা অতীত হবে, ভবিষ্যৎ হবে, বর্তমান হবে, এখানে যে কোনোটাই তোমরা ইউজ করতে পারো। তো নর্মালি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই করব। তাহলে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তিনটাই আচ্ছা, সঠিক স্যার, তাই তো? তিনটেই সঠিক, কারণ ওই যে স্পেসিফিক্যালি বলে নাই যে কোন ঘন্টা, মানে এখনকার 1 ঘন্টা নাকি ধরো আগামীকালে 1 ঘন্টা, সেটা হতে পারে যে কোনো এক। এই জন্য এখানে আমরা চিন্তা করবো যে হচ্ছে যে কোনো টেন্সে করতে পারবে, এটা স্পেসিফিক কোনো টাইম নেই বলে। নাম্বার 9টা দেখো। আচ্ছা, এখানে আমরা দুইটা শব্দ সম্পর্কে পরিচিত হব, যে দেখো বিফোর এবং আফটার, এই দুটো শব্দ দিয়ে অনেক সেন্টেন্সই আমরা পেয়ে থাকি। এরকম যে এই বিফোর এবং আফটার দ্বারা ধরো সেন্টেন্স শুরু হলো, অথবা বিফোর বা আফটারের পরবর্তীতেই হচ্ছে তোমার ভার্ব চলে আসলো। দুইটা নিয়ম এখানে দেখো, পার্ট আমি রাখছি এ পার্ট আর বি পার্ট। ঠিক আছে, দুইটা জিনিস খেয়াল করতে হবে। বিফোর আফটার দ্বারা দুইটাই নিয়ম আসে, বা দুইটাই ধরনের সেন্টেন্সই তোমাদের পরীক্ষায় আসে। প্রথম যেটা বলতেছি, যে বিফোর আফটারের পরে কোনো সাবজেক্ট না থেকে যদি তারপরে ডাইরেক্ট ভার্ব আসে, কি আসে? ভার্ব। বিফোর আফটারের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে এবং ভার্ব চলে আসে ডাইরেক্ট, তাহলে সেক্ষেত্রে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে বিফোর প্লাস আফটারের পরে যদি ভার্ব আসে ডিরেক্ট, তাহলে ওই ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত। আইএনজি যোগ হবে। এটা হচ্ছে মানে মূল নিয়ম, এটা প্রথমত মনে রাখতে হবে। তাহলে দেখো, যদি যে বিফোর গো হোম শি মেট মি, তাহলে বিফোর গোয়িং হোম শি মেট মি, মানে বাড়িতে যাওয়ার আগে সে আমার সাথে দেখা করেছিল। আফটার কমপ্লিটিং দ্য কোর্স হি উইল বি আ ডক্টর, মানে কোর্সটা কমপ্লিট করার পরে সে ডাক্তার হবে। তাহলে এই যে বিফোর এবং আফটারের পরে কি ভার্ব আসছে না? এই যে বিফোর, তারপরে গো ভার্ব দিয়ে দিচ্ছে, আফটার তারপরে কমপ্লিট ভার্ব। তাহলে আহ বিফোর আফটারের পরে ডাইরেক্ট ভার্ব আসছে, এর মাঝখানে কোনো সাবজেক্ট আছে? কোনো না স্যার। সাবজেক্ট কিন্তু নাই। তো এই জন্য এটা হবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে প্রথম নিয়ম। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা ওই পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে যেটা হয় যে দুইটা ঘটনা ঘটে। পাস্ট পারফেক্ট টেন্সে অনেক সময় এই সেন্টেন্স গুলোতে দুই ধরনের ঘটনা থাকে। ওই যে সহজ বা ছোটবেলায় আমরা সবাই হয়তো পড়ছি যে ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল, বা ডাক্তার আসার পরে রোগী মারা গেল, শিখছি না দুইটা সেন্টেন্স?
জি স্যার। মনে পড়ে? হ্যাঁ, তাহলে এই যে এটা পাস্ট পারফেক্ট টেন্সের ওই বিফোর আফটার দ্বারা এই দুই ধরনের সেন্টেন্স গঠন করা যায়। হ্যাঁ, শুধুমাত্র যে এই দুইটা সেন্টেন্সই আছে তা না, এরকম স্ট্রাকচারের বিভিন্ন সেন্টেন্স কিন্তু আসতে পারে, কিন্তু এটা দ্বারা আমরা মনে রাখার জন্য পড়ে থাকি। তো এটা আবার একটু মনে করাই দিই, সেটা হচ্ছে ওই যে বিফোর আর আফটার। এখানে আমি সুন্দর করে সহজ ভাষায় দুইটা কথা বলবো, এই দুইটা কথা মাথায় গাইতে নিতে হবে, না হলে কিন্তু ভুলে যাবা। কারণ এই কোনটার আগে কোনটার পরে কোনটার জন্য কি হয় অনেক নিয়ম আসবে, বুঝতে পারছো? তো একটু আগেই 7 নম্বর নিয়মে আমরা কি পড়ছিলাম, সিন্সের আগে এক টেন্স হইলে পরে আর এক টেন্স, মনে আছে? হ্যাঁ, জি তাহলে এরকম ওই যে বিফোরের আগে এই টেন্স হলে পরে এই টেন্স, আফটারের আগে এই টেন্স হলে পরে এই টেন্স, এভাবে আলাদা আলাদা মনে রাখতে রাখতে দেখবা আরো অনেকগুলো নিয়ম যখন আসবে মাথা গুলাই যাবে পরীক্ষার হলে গিয়ে। তো কিছু ওই পিন পয়েন্ট জিনিস মনে রাখতে হবে, যে না এটা থাকলে এটা হয়, এটা শর্টকাটে বা কোনো ছন্দে কোনো জিনিসে মনে রাখা উচিত, নাহলে আর ভুলবা না, ঠিক আছে? তো আমি যেটা বলি দেখো, বিফোর, এই কথাটা আমার সাথে সাথে বলবা। কি লিখছি? বিফোর বিফোর দুইবার বিফোর লিখছি তাই না? বিফোর বিফোর আফটার আফটার, ঠিক আছে? আচ্ছা, জি। এটাই মাথায় রাখতে হবে, বিফোর বিফোর আফটার আফটার। এখন এই বিফোর বিফোর আর আফটার আফটার মানে কি এটা খেয়াল করতে হবে। এখানে একটা টেন্স লিখছি, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এবার কথা হচ্ছে যে যদি বিফোর যুক্ত সেন্টেন্স হয়, সেন্টেন্সটার মধ্যে যদি বিফোর কথাটা উল্লেখ থাকে, দ্যাট মিনস পূর্বে, বিফোর থাকলে এই বিফোরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, মানে আগেই হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কথাটা আবার বলি, যদি সেন্টেন্সে বিফোর থাকে তাহলে বিফোরে হবে পাস্ট পারফেক্ট, মানে আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আফটার আফটার মানে সেন্টেন্সে যদি আফটার থাকে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আগে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট। ইনডিফিনাইট টেন্স। কথা মাথায় ঢুকছে? জি স্যার। জি বিফোর স্যার, জি। বিফোর আফটার আফটার। এবার দেখো আমরা অর্থের সাথে মিলে জিনিসটাকে ক্লিয়ার করি। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর, এখানে কামকে চেঞ্জ করতে বলছে। দেখো ওকে। এখানে এই সেন্টেন্সে বিফোর আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে বিফোর থাকলে আমি কি বলছি, আগেরটা হবে পাস্ট পারফেক্ট। এই যে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট স্যার। পাস্ট পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট। আর দ্য ডক্টর তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হবে, কেম। তাহলে দ্য ডক্টর কেম কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট স্যার। পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিফোর থাকলে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। এখন তোমার যেই জায়গায় ভার্বকে চেঞ্জ করতে বলে তুমি কিন্তু পারবা। যদি এখানে ডাই ভার্বকে চেঞ্জ করতে বলতো তুমি হ্যাড ডায়েট কিন্তু করতে পারতা না? জি স্যার। আচ্ছা, এটাই এখানে তাইলে বুঝলাম। তাহলে আফটারটা দেখো, দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এই যে আফটার, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট আছে না? পাস্ট পারফেক্ট, পারফেক্ট। সামনেরটা থাকে পাস্ট পরের ইনডিফিনিট। আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে দ্য পেশেন্ট ডায়েড। রাইট। তাহলে এই যে এরকম যদি আসে তাইলে কোনটা পাস্ট পারফেক্ট কোনটা পাস্ট ইনডিফিনিট ভুল হবে? আর মনে রাখতে হবে বিফোর বিফোর আফটার আফটার, মানে আফটার আগে আফটার। বিফোর হইলে বিফোরে পাস্ট পারফেক্ট, আফটার হইলে আফটারে পাস্ট পারফেক্ট। এইটুকুই, জাস্ট সহজ ভাষায়, বলার কোনো চান্স নাই আমি মনে করি। তাহলে এটা আমরা সবাই বুঝছি কিনা? জি স্যার। জি স্যার। খুব ইম্পর্টেন্ট, প্রায় প্রায় আসে এই ধরনের সেন্টেন্স। তো এটা যে এটাই তো দিবে না, অন্য সেন্টেন্স কিন্তু দিয়ে দিবে, তখন এই জিনিসটা ম্যাচ করে তোমাকে পড়তে হবে, তাহলে আর ভুলবা না, জিনিসটা মাথায় গেঁথে যাবে। ওকে, নাম্বার 10-এ চলে যাচ্ছে। হচ্ছে একটি সেন্টেন্সে দেখো দুটি ভার্ব থাকলে অনেক ক্ষেত্রেই আসে, এবং এটা আমি বলবো যে 3 স্টার একটা রুলস। এইখানে এরকম একটা সেন্টেন্স দেখা যায় প্রতি বছরই আসে। প্রতি বছরই এরকম একটা সেন্টেন্স দেয় যে একটা সেন্টেন্সে দুটা ভার্ব আছে। হ্যাঁ, খুঁজলে তুমি দুইটা ভার্বই পাবা। তো ওই দুইটা ভার্ব থাকলে যে কোনো একটা ভার্বকে চেঞ্জ করতে বলবে। বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তী ভার্বকেই চেঞ্জ করতে বলে, মানে সেকেন্ড যে ভার্বটা আসে, পরে যে ভার্বটা থাকে সেটাকে চেঞ্জ করতে বলে।
তো সেটা কিভাবে চেঞ্জ করতে হয়, মানে কারেকশনটা কিরকম হয়? দুই ধরনের পলিসি আছে এখানে। দেখো, প্রথমটা যেটা, যদি উদ্দেশ্য না বোঝায় কোনো ওই বাক্যতে, অর্থটাতে বাক্যটার অর্থ করার পরে তুমি যদি দেখো যে ওই বাক্যে কোনো ধরনের উদ্দেশ্য বোঝাচ্ছে না, তখন ভার্বের সাথে ডাইরেক্ট আইএনজি যোগ করে দিতে হয়। কিরকম? দেখো, আই স হিম, আর একটা ভার্ব দিচ্ছে কি, গো ভার্ব। তাহলে এখানে স ভার্বটা একটা আছে না, দেখো, আবার এখানে গো ভার্ব দিয়ে দিচ্ছে। তাহলে একটা সেন্টেন্সে কয়টা ভার্ব হইলো? দুইটা স্যার। দুইটা। দুইটা। হ্যাঁ, তাহলে এখানে দেখো, আমি তাকে যেতে দেখেছি, দেখছিলাম, এরকম একটা মিনিং না এখানে? জি স্যার। হ্যাঁ, এখন এখানে কোনো উদ্দেশ্য তো বোঝাচ্ছে না যে সে কি উদ্দেশ্যে যাচ্ছিল বা আমি কি উদ্দেশ্য নিয়ে তাকে দেখতেছিলাম, এরকম কোনো উদ্দেশ্য কিন্তু এই বাক্যের অর্থে নাই। যে কোন উদ্দেশ্যে তাকে দেখতেছি বা সে কোন উদ্দেশ্যে যাচ্ছে, এরকম কোনো পারপাস মিনিং এই বাক্যের মধ্যে থাকে না বা নাই। এই জন্য আমরা বলছি উদ্দেশ্য যদি না বুঝায়, তাইলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। তাহলে আই স হিম গো ভার্বের সাথে কি হবে? পরবর্তীটার সাথে আইএনজি যোগ আইএনজি। হয়ে যাবে, আই স হিম গোয়িং। আচ্ছা, এবার আসো, কিছু ভার্ব আছে ওই সময় বাক্যটার অর্থে দেখবা কিছু উদ্দেশ্য বুঝাচ্ছে। যেমন আমি সেন্টেন্সটা থেকে বুঝাই, হি কেম টু মি লার্ন ইংলিশ। এখানে কয়টা ভার্ব দেখো, এই যে কেম একটা ভার্ব চলে আসছে, আবার লার্ন একটা দুইটা ভার্ব কিন্তু লাইন। দিছে, দুইটা ভার্ব আছে। তাহলে এইখানে কিরকম দেখো, যে সে আমার কাছে ইংরেজি শিখতে আসলো বা এসেছিল, তাই না? তাহলে কি জন্য আসছে? দেখো, একটা উদ্দেশ্য নিয়ে আসছে না, ইংরেজি শেখার জন্য বা এই কাজ করার জন্য বা ওইটা করার জন্য বা ওইটা জানার জন্য, মানে কোন একটা উদ্দেশ্য কিন্তু এই সেন্টেন্সে আছে, আছে কি না? জি স্যার। এটা হচ্ছে ইংরেজি শেখার জন্য আসছে। তাহলে সেন্টেন্সের অর্থে যখন উদ্দেশ্য বোঝাবে, তখন এটা হবে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ভার্বটাকে চেঞ্জ করতে কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো, হি কেম টু মি টু লার্ন ইংলিশ, এখানে যদি দাও হি কেম টু মি লার্নিং ইংলিশ, তাহলে কিন্তু ভুল হবে। এখানে যেহেতু উদ্দেশ্য বুঝাইছে, আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী কি করব? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হি কেম টু মি টু লার্ন ইংলিশ। দেখো, এই দুইটা পয়েন্ট ক্লিয়ার হয়েছে কিনা? এই দুইটা থেকেই ঘুরে ফিরে প্রতিবার দেয়। এক সময় দেয়া যায় ওই আইএনজির এটা আসছে, অথবা আরেক সময় দেখা যাচ্ছে যে টু প্লাস ভার্বের বেস ফর্ম আসছে। হ্যাঁ, অনেকে হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা ভয়ের কারণ হয়, বেশিরভাগ বইয়েও এটা হয় যে ওরা একটা নিয়মই পড়ায়, এই যে প্রথম নিয়মটাই, হ্যাঁ, প্রথম নিয়মটাই পড়ায় শেষ। এখন স্টুডেন্টরা যখন স্যার দেখে দুইটা অনেকে ভার্ব বলে আসছে, দুইটা ভাগ থাকলে প্রথমটা আবার পরেরটাতে শেষে আইএনজি যোগ করতে হয়। আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে ওই যে এইটা কিন্তু ঝামেলা আছে এখানে। তো ওই একটা নিয়ম পড়ায় শেষ করে ফেলে। এখন সবাই সবাই যখন দেখে, স্টুডেন্টরা যখন দেখে যে এটা দুইটা ভার্ব আসছে, পরেরটা আইএনজি লাগিয়ে দিলাম, হ্যাঁ, তো ওইখানে ঝামেলায় পড়ে যায়। সব সময় তো আর আইএনজি হবে না, দুটো ভার্বের সাথে দুই ধরনের পার্থক্যগত জিনিস আছে। তো এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা সবাই জানলাম, ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে স্যার, এটাকে খেয়াল রাখবো। হ্যাঁ, বিফোর বিফোর এর পরে যে আইএনজি হয় ওইটা কি আপনার, বিফোরটা তো প্রিপোজিশন এর কারণে? প্রিপোজিশন অবশ্যই, কিন্তু সব প্রিপোজিশনের পরেই তো আইএনজি হবে, ওইটা গতানুগতিক নিয়ম না। হ্যাঁ, ওই দুইটা ওয়ার্ডের জি জন্য স্যার। স্পেসিফিক্যালি বলা যায়। যেমন এই যে টু কিন্তু তোমার হচ্ছে প্রিপোজিশন, কিন্তু টু এর জি পরে স্যার। কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, বুঝতে বেশ পারছো? স্যার। জি হ্যাঁ, স্যার। কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলোর পরে ইন জেনারেল আইএনজি যোগ হয়, এর মধ্যে বিফোর আফটারটা স্পেসিফিক্যালি বলা যায়। আর আমি ওইখানে আলাদাভাবে ওইটা পড়াইছি কেন, যে বিফোর আফটারের ওই যে দুইটা নিয়ম হয় ওখানে, ওই যে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, আগে পরের একটা ক্যাচাল আছে না? তো ওই জন্য জি স্যার। বিফোর আফটার যেন আবার অন্য জায়গায় যে পড়ায় অন্যভাবে ভেজাল না লাগে, যে না বিফোর আফটার থাকলে তো অন্যরকম সেন্টেন্স পড়ছে, এখানে আবার এরকম কেন? এই জন্য দুইটাকে একসাথে রাখছি, যে না ওইরকমও সেন্টেন্স আসে, আবার এই যে টেন্স অনুযায়ীও সেন্টেন্স আসে, এই জন্য ওইটাকে আলাদা হয়ে পড়েছে। কিছু কিছু প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এগুলো আমরা দেখবো পরবর্তীতে। আচ্ছা, এরপরে এই যে আসে, দেখো, আসতে 11 নম্বরে মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, কিছু কিছু মডাল অক্সিলারি ভার্ব আছে, এগুলো আমরা কম বেশি হয়তো জানি। না জানলে এখানে আমি সবগুলোই দিয়ে দিছি, দুনিয়া আল্লাহ দুনিয়া যত ধরনের মডাল অক্সিলারি ভার্ব আছে সবই দিয়ে দিছি। দেখো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো আসলে মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, লাস্টে কিছু আনকমন পাবা, এগুলো খেয়াল রাখতে হবে এবং এগুলো থেকেই আসে। এই যে এখান থেকে শুরু করো, উইল, উড পর্যন্ত, মে, মাইক পর্যন্ত আমরা হয়তো কম বেশি সবাই জানি। এই মাস্ট, ought টু, হ্যাড বেটার, হ্যাড রেদার বা উড রেদার, উর্মিদার। এই যে এই পাশে হ্যাড রেদার আছে,
আচ্ছা আমি একটু এলাবোরেটই করি জিনিসটা যাতে পুরাটা দেখা যায়। হ্যাঁ এখন দেখো, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, হ্যাঁ, তারপরে নিড, লেট, দেয়ার, বি এর পরে টু ভার্ব। শুধু এই যে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, বি এর পরে টু ভার্ব, মানে বি জি ভার্বের পরে, মানে এম টু, ইজ টু, আর টু এরকম যদি আসে, ঠিক আছে, জি ওয়াজ স্যার। টু, হ্যাভ টু, হ্যাড টু, মানে বি ভার্বের পরে টু থাকে, এটাও বুঝতে হবে কিন্তু। হ্যাঁ অনেকগুলো কিন্তু করা যায়, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, ওয়াজ টু, ওয়ার টু, বুঝতে পারছো, এম টু, ইজ টু, আর টু, এগুলো কিন্তু সবই বি ভার্বের মধ্যে পড়তেছে। ওকে, তো ইত্যাদির পরে ভার্ব থাকলে দেখো ভার্বটি কি কি ভাবে কারেকশন করতে হয়, এটাতেও দুইটা পলিসি আছে, এখানেও সবাই একটা পড়ায় আর একটা পড়ায় না, তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে প্যাসিভ ফাংশন যখন চলে আসে তখন কিন্তু আর ওই যে আমরা কি বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করতে গেলেও কিন্তু ভার্বের কি হয়ে যায়, পাস্ট পার্টিসিপল হয়ে যায় না। থ্রি হয়। হ্যাঁ অ্যামিজার যোগ হয়ে পাস্ট পার্টিসিপল হয়ে যায়, তো প্যাসিভও কিন্তু আসতে পারে। তো সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ এটাও ফাইন্ড আউট করা খুব বেশি জরুরি প্রথমত। তাহলে এখানে এই ধরনের মডেল অক্সিলারি ভার্ব থাকলে তোমার হচ্ছে নিয়ম হচ্ছে এরপরে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, সহজ কথায়, ঠিক আছে। তাহলে হি ক্যান, হি কুড, হি উইল, হি উড, হ্যাঁ, হি হ্যাড বেটার, হি হ্যাড রেদার, যেটাই আসুক এরপরে দেখো রিড ভার্ব আসছে, তো এটার ভার্বের বেস ফর্মে বসবে, ঠিক আছে। এটাই হচ্ছে নিয়ম। এখন কঠিন বাক্য যেটাই আসুক না কেন আমরা এটাতে ম্যাচ করে এই নিয়ম জেনে এইভাবে করার চেষ্টা করব। আচ্ছা এখন আসো আরেকটা জিনিস যেটা আছে সেটা দেখো, দ্য মেসেজ মাস্ট, এই যে দ্য মেসেজ এরপরে একটা অক্সিলারি ভার্ব দিছে না, মাস্ট, মডেল অক্সিলারি ভার্ব মাস্ট। এখন দেখো আমরা তো শিখছি কি মডেল অক্সিলারি ভার্ব থাকলে ভার্বের বেস ফর্ম হয়, চোখ বন্ধ করে শিখছি। তাহলে মাস্ট কি হবে, সেন্ড নাকি? মাস্ট বি। আরে বাবা এটা পরে দেখো অ্যান্সার, এটা তো বুঝতেছো হ্যাঁ এখন এই স্যার। জন্য। কিন্তু স্যার যেটা ওটা আমরা শিখি সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, দ্য মেসেজ মাস্ট ভার্বের ওয়ান সেন্ড। দেবো স্যার। হ্যাঁ ভার্বের বেস ফর্ম কিন্তু জি এখন এই যে আমি বলছিলাম তোমাদের, হ্যাঁ, যে বাই প্লাস সামন কিন্তু সবসময় থাকবে না। হ্যাঁ বাই প্লাস সবসময় থাকবে না, এটা উজ্জ্ব থাকবে। তাহলে এখানে দেখো বাই প্লাস সামন কিন্তু নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে মেসেজ কি একা একা যায়, না স্যার। মেসেজ কারো দ্বারা কারণ সেন্ড করতে হয়, তাই না? তাহলে ওই যে বলছিলাম যে অবজেক্ট যখন সাবজেক্টে চলে আসে, যেমন দা মেসেজ, এটা তো আর একা একা কাজ করবে না বা একা একা যাবে না, এটাকে কেউ পাঠাবে, কে কারো দ্বারা পাঠাতে হবে, তাহলে মাস্ট। এখন কথা হচ্ছে যে এই যে এখানে অ্যাক্টিভ প্যাসিভে একটা জায়গায় একটু আমরা বাদ রাখছিলাম, সেটা এখন একটু দেখাই দিই, যেহেতু এটা চলে আসছে। ওইখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা করছিলাম হচ্ছে এম ইজ আর প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? যেমন আই ইট রাইস, তাহলে ওইটা হয়ে যাইতো রাইস ইজ ইটেন, তাহলে রাইসের পরে একটা বি ভার্ব এম ইজ আর এর ইজ, আর হচ্ছে ইটেন ভার্বের পাস্ট পার্টিসিপল আসতো, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করার নিয়ম, তাই না? মনে পড়ে? জি 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 স্যার। স্যার। আচ্ছা কিন্তু আরেকটা সহজ বিষয় আছে, সেটা হচ্ছে যদি মডেল অক্সিলারি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স থাকে, হ্যাঁ, যেমন ওইটাতেই বুঝায় যে আই ক্যান ইট রাইস, কি বলছি, আই ক্যান আই ইট রাইস। ক্যান ইট, ওইটা থেকে আসি আমরা, আই ক্যান ইট রাইস, তাহলে এটা হবে হচ্ছে দেখো রাইস ক্যান বি ইটেন বাই রাইস মি, না বাই। বুঝা যাচ্ছে, রাইস ক্যান বি জি ইটেন স্যার। বাই মি। তাহলে দেখো ওই মডেল অক্সিলারি থাকার কারণে আমি জাস্ট ওখানে একটা ক্যান লাগাই দিছি মডেল অক্সিলারি ভার্ব, তো ওই জন্য দেখো নিয়মটা হয়ে গেছে, এই অবজেক্টকে সাবজেক্ট করো, রাইসকে নিয়ে আসো অবজেক্ট থেকে সাবজেক্টে, তারপরে ওই মডেল অক্সিলারি ভার্বটাই বসবে, বসার পরে একটা বি এক্সট্রা আসবে, বি বসে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি বসবে, এটা হচ্ছে নিয়ম। তাইলে এইখানে আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি, দেখো মাস্টের পরে একটা বি দিছি না, দেখো অ্যান্সারে, জি স্যার। স্যার। তাহলে মাস্ট বি সেন্ট, তাহলে মডেল অক্সিলারি ভার্ব থাকলে তারপরে একটা বি বসবে, তারপরে ভি থ্রি বসবে, এটা হচ্ছে প্যাসিভ করার নিয়ম মডেল অক্সিলারি থাকলে। বুঝছে কিনা সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে ঠিক আছে। তো এই যে কিছু কিছু ছোটখাটো পয়েন্ট কিন্তু খেয়াল রাখতে হবে সবসময়। এরপরে আসি নাম্বার 12-এ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, স্যার হ্যাভিং, এটা তো তারপর মূলত হচ্ছে, প্যাসিভের রুলস না? হ্যাঁ এটা প্যাসিভের, হ্যাঁ। ওখানে তো আমরা এটা তো বাদ রাখছিলাম এই জিনিসটা।
আমরা ওই 12টা টেন্স ওখানে পড়াইছিলাম, এই অক্সিলারি মডেল অক্সিলারি ভার্বের বিষয়টা ওখানে বাদ ছিল, এই জন্য এখানে দেখাই দিলাম। আচ্ছা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বি, টু বি, বিইং, বিন, এরপরে যদি ভার্ব থাকে তাহলে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এই যে নিয়মগুলা মনে হইতে পারে সহজ, কিন্তু পরীক্ষা হলে যখন অনেকগুলো 40টা নিয়ম পড়ে যাবা, আবার সেন্টেন্স আসবে এলোমেলো, তখন ওই একটা নিয়ম কিন্তু মাথা থেকে ছুটে যেতে পারে। এখন জি স্যার। এইখানে একটু খেয়াল করো, যেটা যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা আমরা জানি যে এটা পারফেক্ট টেন্সের হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই না? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, আর পাস্ট পারফেক্টে হ্যাড, অক্সিলারি ভার্ব। তো এগুলোর অক্সিলারি ভার্ব হিসেবে বসে যদি এর পরে ভার্ব আসে, তো এটার পরে ভার্বের পাস্ট পার্টিসিপলই বসবে, এটা তো আমরা জানি। কিন্তু কিছু কিছু এক্সট্রা ভার্বও আছে, যেমন এই যে হ্যাভিং, তারপরে হচ্ছে বি, তারপরে টু বি, তারপরে বিং, আবার বিন। এই ভার্ব গুলো দেখবা বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ভাবে আসছে। তো ওইখানেও তোমার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এটা আমরা কয়েকটা সেন্টেন্স একটু প্র্যাকটিস করলেই এক সময় না এক সময় ক্লিয়ার করে ফেলতে পারবো। খুব বেশি ডিস্টার্ব করবে না এগুলো। হ্যাঁ, দেখো এখানে এখানে হ্যাজ এর পরে আসছে পারফর্ম, তো এটা পারফর্ম এটা আসবে, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা দিছে। এরপরে আসো এখান থেকে তিনটা সেন্টেন্স একটু দেখো। দা সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম, এই যে হ্যাভিং আসছে না? জি স্যার। তাহলে হ্যাভিং যদি থাকে এরপরে আমরা শিখলাম ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন সেট এর পাস্ট পার্টিসিপল সেটই, হ্যাঁ, পাস্ট ফর্মও সেট, পাস্ট পার্টিসিপলও সেট। তো দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম, এইটা অনেকটা, এটা মনে রাখার জন্য অনেকটা তোমরা রিলেট করতে পারো। সেটা হচ্ছে ওই যে পাস্ট পারফেক্ট টেন্স যেরকম ছিল, যে সূর্য অস্ত যাওয়ার পর আমরা হচ্ছে বাসায় গেলাম, বুঝতে পারছো? তো বিফোর কথাটা না থেকে এখানে কমা দিছে, এই আর কি। তো দা সান হ্যাভিং সেট, তাহলে ওই যে প্রথমটা পারফেক্টের ফর্মে, এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল বসে করার। যাই হোক, ওখানে পুরাটা মিলায়ও না, জিনিসটা ওরকম না পুরাপুরি, কিন্তু মনে রাখার জন্য হয়তো একটু রিলেট করতে পারো, এই আর কি। বাট সহজভাবে যেটা বুঝাই, ওই যে হ্যাভিং মনে রাখলেই হবে, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এরপরে দেখো দ্য পিকচার হ্যাজ বিন, এটাও তো হচ্ছে তোমার, দেখো বিন আসছে, বিনের পরে আরেকটা ভার্ব আসছে, তাহলে বিনের পরে যদি আরেকটা ভার্ব আসে, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা অ্যাকচুয়ালি আরেকটা ভাবে পড়া যায়, সেটা হচ্ছে দেখো পিকচার, এটা কিন্তু প্যাসিভ ফর্ম, তাই না? প্যাসিভ ফর্ম স্যার, বাই আছে প্লাস হ্যাঁ, হ্যাঁ, হ্যাজ বিন আছে। তাহলে হ্যাঁ হ্যাজ বিন, তাহলে এটা হচ্ছে ওই প্যাসিভ এর নিয়মে চলে গেছে। এইখানে যদি এরকম থাকতো, এটাকে সহজ করে দিছে, তো কঠিন করা যাইতো কিভাবে দেখো, এইভাবেও আসলেও কিন্তু তোমাদের জানা থাকলে ভালো, তাইলে পাইরে পাইরে গেলা। হ্যাঁ, অনেক সময় এই যে প্যাসিভের অর্ধেক দিয়ে দিছে, জাস্ট খালি ভার্বটাকে চেঞ্জ করতে হবে। তুমি তো নিশ্চয়। শিখছো এরকম যে এই এইভাবে আসলে তোমার জন্য সহজ হইতো আরো, যেহেতু আমরা এইভাবে শিখছি। দা পিকচার ড্র, drawn. হ্যাঁ, বাই হিম। এখন এখানে কিন্তু আমি আহ, অনেক কিছু করতে পারি, যেমন ইজ ড্রন লিখতে পারি, ওয়াজ ড্রন লিখতে পারি। কারণ কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারি, আমি পাস্ট ইনডিফিনিটও করতে পারি, মানে প্যাসিভ ফর্মে হ্যাঁ নিয়ে যে অবশ্যই, হ্যাঁ। আমরা যে কোনো কিছুই করতে পারি, এখানে কিন্তু আমার ফ্রিডম ছিল। কিন্তু এখানে যেটা করছে, যে ওরা হচ্ছে দেখো ওই স্পেসিফিক্যালি এই হ্যাজ বিন দিয়ে চেঞ্জ হওয়ার জন্য ওই অর্ধেক লিখেই দিছে, এখন জাস্ট খালি ড্রকে চেঞ্জ করতে বলছে, বুঝতে পারছো? হুম। স্যার আমাদের হ্যাঁ। রাইট ফর্ম অফ ভার্ব প্যাসিভ আকারে থাকবে না? না, সেন্টেন্স ও, আকারে থাকে। মানে ছুটা থাকবে, ছুটা থাকবে। হ্যাঁ, 7টা থাকবে, আচ্ছা। 5টা দিতে হবে, বুঝতে পারছো? ও আচ্ছা, good. এখানে এটা কন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওরা প্যাসিভ ফর্ম করছে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম হ্যাঁ। ছিল সাবজেক্ট জি, প্লাস হ্যাভ, হ্যাজ এর পরে একটা এক্সট্রা বিন আসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তো ওরা প্রেজেন্ট জি, জি, পারফেক্ট জি। টেন্স ধরে অলরেডি হ্যাজ বিন লিখাই দিছে, এরপরে ড্রকে চেঞ্জ করতে বলছে। তো এইটাও কাউন্টার এটাকে তোমাকে কিন্তু ঝামেলা করতে পারে, না জানলে বিপদে পড়তে পারো। এই জন্য ওই সহজ করে বলে দিছি, বিন থাকলেই এরপরে তুমি দিয়ে দিবা ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে এরপরে যদি ভার্ব থাকে আর কি, বিনের পরে ভার্ব আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, স্যার এটা টেন্স অনুযায়ী তো করা যেতে পারে, মানে চিন্তা করা যায়। কিভাবে চিন্তা করবা? প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বিন, সাবজেক্ট হ্যাঁ, প্লাস হ্যাভ বিন তারপর ভার্বের মানে ভি3। কোথায় এটা পাইছো? এটা কোন টেন্সে পাইছো? এটা তো টেন্সে নাই স্যার, বিং আছে, আইএনজি থাকলে সেটা হইতো।
তখন তো হ্যাভ বি ওয়ান বিন হ্যাজ বিন এর পরে বিন এর পরে যদি ভার্বের ওয়ান আইএনজি হয় যোগ স্যার, হইতে পারে, ভার্বের এটা সাথে টেন্সে আইএনজি। আছে। হ্যাঁ, ওয়ানের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ। আইএনজি, কিন্তু ওইটা তো এখানে হবে না। এই টেন্স মানে সেন্টেন্সের স্ট্রাকচার তো এরকম না, দেখো। হ্যাঁ, তাইলে এখানে পেসিভ প্যাসিভ একটা। স্ট্রাকচারে চলে গেছে, বুঝতে পারছো? জি স্যার। ও যেটা বলতেছে টেন্সের ক্ষেত্রে ওই ওই টেন্সের সাথে রিলেট করলে এটার মিনিং এর সাথে কন্ট্রাডিকশন চলে আসবে। হ্যাঁ, দ্য পিকচার হ্যাজ বিন ড্রয়িং বাই হিম, এটার মিনিংটা উল্টা হয়ে যাচ্ছে। দ্য পিকচার হ্যাজ বিন ড্রয়িং মানে হচ্ছে, ড্র মানে কি বলতো? ড্র মানে আঁকা বা আচ্ছা। আঁকানো, আঁকানো। এখন ছবি কি ছবিকে আঁকাচ্ছে? এটার মিনিংটা কেমন হয়ে গেল বলো? অবাস্তব একটা বিষয় হয়ে গেল না? জি স্যার। যদি এরকম হইতো হি হ্যাজ বিন ড্রয়িং দ্য পিকচার, তখন ঠিক ছিল, কথা বুঝছো? যদি হি থাকতো এবং হ্যাজ বিন তারপরে ড্র ভার্ব থাকতো, তুমি অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারতে, কোনো সমস্যা নেই। এবার বুঝছো? কিন্তু এখানে দেখো উল্টা ভাবে দেওয়ার কারণ হচ্ছে মিনিংটাকে চেঞ্জ হয়ে গেছে, ওই সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে গেছে। জি জি বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু স্যার এটা তো তাহলে তো প্রেজেন্ট ওইভাবে করা পারফেক্ট যাবে না, নিয়ম ফলো করে এটা প্যাসিভ করা ফর্ম, তাই যাবে না? না, কিন্তু এটা ব্যতিক্রমের মধ্যে পড়তেছে। আবার বলো, বুঝিনি। ব্যতিক্রম বলতে কিচ্ছু নাই, এভরিথিং হ্যাজ সাম রুলস এন্ড রেগুলেশনস। হ্যাঁ, অবশ্যই এর পিছনে কোনো না কোনো যুক্তি আছে, ব্যতিক্রম বলতে কিছু নাই। এটা কি ব্যতিক্রম হয়েছে? আমরা কিন্তু এটা নিয়ম পড়ছি, 4-5 দিয়ে নিয়ম জি পড়ে স্যার। আসছি। এখন আরেকটা নিয়ম দিয়ে দিলাম যে বিন থাকলে এরপরে ভার্ব আসলে তুমি হচ্ছে ওই বিন দেখতে হবে আবার। ডাইরেক্ট বিন দিয়ে সবসময় কি চিন্তা করলে হবে না। ও আচ্ছা, ও ওইভাবে বোঝার চেষ্টা করছে, হ্যাঁ, যে জি জি আমরা তো জি বিন হ্যাঁ বুঝতে আরেকটাতে পারছি। শিখছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তো এটা ওই স্যার জন্য এটা রিলেট প্রেজেন্ট করা পারফেক্ট, পড়াইলাম। স্যার এটা প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ ফর্ম, তাই না? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ আকারে আসছে। ওই চিন্তা ওইখানে যে আটকে যেতে হবে যে সাবজেক্ট কি, জিনিসটা কি। সাবজেক্ট হচ্ছে পিকচার, এটা তো একা একা আঁকবে না কাউকে, নিজে থেকে আঁকবে না, এটা কারোর দ্বারা আঁকানো হচ্ছে বলে এটা প্যাসিভের সেন্টেন্স, এবং বাই হিম দিয়েই দিছে, তো প্যাসিভ ফর্ম বুঝাই যাচ্ছে এটা সহজেই। তো ওইটা আগে মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস, এই যে টু বি, টু বি থাকলে আমরা বলছিলাম যে টু বি এরপরে যদি ভার্ব থাকে তাহলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে টু বি থাকলে হাং, হ্যাং এর পাস্ট পার্টিসিপল কি? হাং। হাং। আচ্ছা, আর এই হ্যাং হাং নিয়ে আরেকটা নিয়ম আছে, এটাও শিখাবো পরে, হ্যাঁ। এক, এই হ্যাং শব্দটার অর্থ কিন্তু দুইটা, একটা হচ্ছে ঝুলানো আর একটা হচ্ছে ফাঁসি দেওয়া, বুঝতে পারছো? দুটারই ইংলিশ হ্যাং। আর ঝুলানোর পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম হয় হচ্ছে হাং, আর যখন ফাঁসি দেয় কাউকে তখন হয়ে যায় হ্যাংড। হ্যাঁ, মানে পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্মে চেঞ্জ আছে, কিন্তু মেইন শব্দ হ্যাংই, বুঝছো? এটা আমরা পরে একটা নিয়ম আছে ওই সময় দেখবো, এখন মাথা নষ্ট না করে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 13-এ চলে যাচ্ছে, আজকে এইটুকুই পড়াবো নাম্বার 13 পর্যন্ত, এবং খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি যে স্যার। নাম্বার 13-14 দুইটাই কানেক্টেড। সেটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, অথবা আরো কিছু শব্দ আসে যেমন ফ্যান্সি, উইশ, এই ধরনের শব্দের পরে দেখো দুইটা পয়েন্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে যদি এরপরে সাবজেক্ট থাকে এবং তারপরে ভার্ব থাকে তাহলে ভি টু হয়, বি টু হয়। ঠিক আছে? আর উইশেরটা একটু পরে বলতেছি, এটা একটু পরে বলতেছি। আর যদি সাবজেক্ট না থাকে সাবজেক্ট না থাকে টু প্লাস বি তাহলে ওয়ান। ভার্বের সাথে টু প্লাস ভি ওয়ান হয়। দুইটা কথা বলছি, একটা হচ্ছে যদি সাবজেক্ট থাকে এরপরে তাহলে ভার্বের পাস্ট ফর্ম ডিরেক্ট, মানে যে ভার্বটা দিবে। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। বি ওয়ান। এখন অনেক ক্ষেত্রেই যেটা হয় এই প্রথমটা পড়ায় শেষ, হ্যাঁ, পরেরটা আসলে কিন্তু ধরা খাওয়া লাগে এই জন্য। তাহলে দেখো, ইট ইজ হাই টাইম ডলি, ইট ইজ হাই টাইম এর পরে একটা সাবজেক্ট আসছে ডলি। আই উইশ, তারপরে একটা সাবজেক্ট দিচ্ছে আই, আই উইশ, আই সাবজেক্ট আছে, তাহলে এর পরের ভার্বটা পাস্ট ফর্ম, তাহলে উই টুক, আই স্যাং, আই ওয়্যার। ভার্ব টু বি ভার্ব মানে বি ভার্বকে চেঞ্জ করতে বলছে, আই ওয়্যার। আর একটা বিষয় এখানে আছে, এই ধরনের সেন্টেন্সে কোনো সময়ই ওয়াজ বসে না, কোনো সময়ই ওয়াজ বসে না, অল টাইম ওয়্যার। হ্যাঁ, শি থাকুক, আই থাকুক, হি থাকুক, অল টাইম ওয়্যার, ঠিক আছে? আর যে দেখো ইট ইজ হাই টাইম এরপরে কোনো সাবজেক্ট নাই, তাইলে এরপরে হচ্ছে
ভার্ব দিছে, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইট ইজ হাই টাইম টু গো হোম। ঠিক আছে, মানে এটার পরে সাবজেক্ট নাই কোনো, দেখো ডাইরেক্ট ভার্ব, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট নাই, ডাইরেক্ট ভার্ব। আচ্ছা, তো আমরা 13-14 পর্যন্ত হালকা করে